এভাবেই তখন ছিল একটা ওই ধরনের। এই যেহেতু তার এক পর্যায়ে আপনি নোয়াখালী জেলা স্কুলে ভর্তি হলেন, ওখানে হোস্টেলে থাকতেন, কেমন ছিল সেই জীবন? কি করতেন? খুব ভালো ছিল। নোয়াখালী জেলা স্কুলে যখন ছিলাম সেটা তো তখন নোয়াখালী জেলা স্কুলটাই 1 নম্বরের স্কুল, এবং সেই হিসাবে সব ছাত্ররাই তাদের সবাই টার্গেট ছিল যে জেলা স্কুলে ভর্তি হতে হবে। হ্যাঁ, তো আমরা যে পাশের স্কুলে ছিলাম সেখান থেকে জেলা স্কুলে চলে আসলাম। তো সেভাবেই আর কি। হোস্টেলে থাকার জীবন তো অনেক রোমান্টিক হয়, অনেক মজার, অনেক অ্যাডভেঞ্চার থাকে। হোস্টেলে হ্যাঁ, পালিয়ে সিনেমা দেখতে বন্ধুদের নিয়ে যাওয়া যায়। স্কুলে হোস্টেলে ছিলাম, কলেজে ছিলাম, হোস্টেলে পুরোপুরি হোস্টেলে থাকার সুযোগ ছিল। সিনেমা দেখতেন? সেই সিনেমা, হ্যাঁ। সিনেমা হল কত দূরে ছিল? আমাদের মাইদি তখন একটা সিনেমা ছিল, এখন তো একটা সিনেমা, আমার সিনেমা হলটা এখন নাই। আচ্ছা, রোশনবাণী টকিজ নাম। আচ্ছা, যারা নোয়াখালী মানুষ এই নামে জানবে এবং এটা তাদের গর্ব। আচ্ছা, তো আমরা এই হোস্টেল থেকে হ্যাঁ আমরা ওই সেকেন্ড শো দেখতাম, কারণ ওই স্কুলের পড়াটা শেষ করে সেকেন্ড শো দেখতে আসতাম। আবার যখন শো চলতো কিছুক্ষণ চলার পরে ওই মোটর ওদের জেনারেটর বন্ধ হয়ে যেত। আচ্ছা, বন্ধ হলে এটা বন্ধ হয়ে যেত, ধরেন 1 ঘন্টা চলার পরে বন্ধ হয়ে গেল, অনেকক্ষণ বসে থাকতাম, খুব চিৎকার হইতাম। তারপরে কিন্তু ওরা লাভ হতো না, না ওরা ওই ইঞ্জিনিয়ার মেকানিকেরা এটাকে ভালো করার চেষ্টা করত। অনেক সময় কিছুক্ষণ পরে শুরু হতো, আর অনেক সময় শুরু হতো না, হলে ওরা আমাদের টিকিট আবার ওই সিনেমারিতে যে আমরা পরের দিন আবার দেখতে পারতাম। ওই এক টিকিটে একাধিকবার আমরা দেখতাম। টিকিট কাটতে হতো না? মাঝে মাঝে টিকিট ছাড়াও ঢুকে যাওয়া যেত না? সিনেমা হলে টিকিট ছাড়া ঢুকার কোন সুযোগ ছিল না। এমন কোন সিনেমা আছে আপনি বারবার দেখেছেন? হ্যাঁ, অনেকবার দেখছি সিনেমা। সেটা ধরুন যখন এই মানে যখন তখন ছিলাম মিলিটারি একাডেমিতেই দেখতাম। আচ্ছা, কারণ কাকুলে সিনেমাতে আমরা তো সিনেমা হলে শনিবার রবিবারে সিনেমা দেখতে যেতাম, সপ্তাহে 2 দিন সিনেমা দেখা হইতো। তো এমনও ছবি ছিল ফার্স্ট শো দেখে আবার সেকেন্ড শো দেখেছি, তারপরে আর তারপরের দিনে আবার ফার্স্ট শো সেকেন্ড শো একই ছবি আবার 2বার দেখেছি। সুতরাং সে এক বয়স থাকে। আর ওই সময় বিনোদনের উপকরণে তো আসলে সিনেমা, এর বাইরে একাডেমিতে আমরা এত ব্যস্ত থাকতাম, তো সুতরাং একাডেমিতে সিনেমা ওয়াজ আওয়ার অনলি আমাদের এই বিনোদনের। আপনার একাডেমির লাইফে আমরা কথা বলবো, তার আগে আপনার বাবা তো চেয়েছিলেন আপনি ডাক্তার হন, ডাক্তার না হয়ে আপনি সামরিক বাহিনীতে। সেটা ধরেন বাবা আমাকে বলতেন, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেব তার কিছুদিন আগেও আমাকে বলছেন যে তার আশা আমি ডাক্তার হই। আমি প্রথম না করি নাই, বাবা আবার মন খারাপ করবেন, আমি চুপ করেই ছিলাম। কিন্তু মনে মনে আমি জানি যে আমি ডাক্তার হব না, কারণ আমার স্বপ্ন আগে তো আমাদের ওই ধরনের একটা যে এইম ইন লাইফ বলে, যেহেতু জীবনটা খুব সহজ সরল ভাবে নিয়েছি, এই জীবন নিয়ে কি হবে না হবে এটা নিয়ে খুব চিন্তাও করি নাই। জানি যে লেখাপড়া করব, একটা কিছু তো হব, এ ধরনের একটা জানতাম, কিন্তু ঠিক কি হব, যে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, কি এই ধরনের খুব একটা পরিষ্কার ধারণা ছিল না, বা পরিকল্পনাও ছিল না। পরিকল্পনা খুব একটা ছিল না, জানি যে একটা কিছু তো হব। বাবা বলেন ডাক্তার হওয়ার জন্য, তো আমি তো জানি যে আমি ডাক্তার হব না। আইএসসিতে আমি জুলজি নিই নাই, আইএসসি পাস করবো, পরে আমাকে বললো যে ডাক্তারই পড়তে হবে। আমি তখন বললাম যে না, আমি তো ডাক্তার পড়তে পারবো না। তখন খুব রাগ করলেন, বলে যে আমি তখন উনি বললেন ওনার বড় একটা অসুখ হয়েছিল, অসুখের সময় উনি চিন্তা করছে ওনার ছেলে ডাক্তার হবে, আমি ছিলাম বড় ছেলে। তো তখন উনি আর রাগ করে আমাকে বললেন, তাহলে যে এখন যাই বলেন আমি তো ডাক্তার হওয়ার আমার কোন সুযোগ নেই। তো কিছুদিন উনি একটু মন খারাপ, কয়েকদিন কথা বলা বন্ধ রাখলেন। কথা বলা বন্ধ রাখলেন, একটু মন খারাপ করলেন, মন খারাপ ছিল। তাহলে আপনি সামরিক বাহিনীতে গেলেন কেন? আমি শুরুতে সামরিক বাহিনী যাওয়ারটাও কিন্তু ম্যাট্রিক পাস করে যখন আইএসসি পড়ি তখনই এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম কাগজে যে জয়েন দি এয়ারফোর্স এজ এ জিডিপি, জেনারেল যে জিডিপি। তো সেখানে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে মনে আসলো যে পাইলট হব। আইএসসি পাস করে পাইলট হওয়ার জন্য ওই রমনাতে তখন ওদের এয়ারফোর্সের অফিস শুটিং সেন্টার, ওখানে গেলাম। আচ্ছা, তারপরে প্রিলিমিনারি আমাকে সিলেক্ট করেছিল এবং আমাকে বলছে যে পরের দিন
7:30 কি 8টায় আসছি। হ্যাঁ, আমি ধরো ঘুম থেকে উঠছি 8টায়, তখন দেরি হয়ে গেল। আচ্ছা, তখন আসলাম, আসার পরে তো তখন তো বলছেন যে না এখন ইউ আর অলরেডি লেট, তাহলে জিডিপি হওয়া হলো না। আর জিডিপি আমার হওয়া হলো না। আচ্ছা, তার কিছুদিন পরেই লং কোর্সের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, আর্মির আর্মি মানে পিএমএ লং কোর্সের। পিএমএ, সেখানে দরখাস্ত করলাম। দরখাস্ত করে এই যে প্রিলিমিনারি সিলেকশন হলো, তার রিটেন টেস্ট হলো, আইএসএসবি হলো, ওই সব বুঝু আমি মানে জানতাম না যে একদম সিলেক্ট হয়ে যাব, বাট যাই হোক। সেটা কত সালে আপনি লং কোর্সে জয়েন করলেন? 61 আই অ্যাপ্লাইড ইন 61। 61 এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে। আচ্ছা, সিলেকশন হইতে হইতে লাগলো প্রায় আবার 6 মাস লাগে। সিলেকশন হলো 62 মে মাসের দিকে। মে মাসে আমাদের পিএমএ তে জয়েন করতে হলো। আচ্ছা, আপনার বাবা মারা গেছেন তখন বোধহয় 65 এর ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। যুদ্ধের কিছুদিন পরে না, যুদ্ধের সময় উনি অ্যাকচুয়ালি, আমি যুদ্ধে পাকিস্তানে ছিলাম, কাশ্মীরে ছিলাম যুদ্ধের সময়। আমি তো আর্টিলারিতে ছিলাম, আমার রেজিমেন্ট কাশ্মীরেই ছিল। ওই খবর আপনি আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে পাইনি। আমি প্রায় 9 দিন পরে, সিজ ফায়ারের পরে আমি পেলাম। আচ্ছা, আমার বাবা মারা গেছেন তখন কিন্তু যুদ্ধ চলছিল, কিন্তু সিজ ফায়ারের পরে যখন একটু পিছনে আসলাম, আগে তো আমরা ফ্রন্টে ছিলাম, যখন একটু পিছনে আসলাম তখন আমি চিঠি পেলাম, জানলেন? হ্যাঁ, যে আমার মায়ের চিঠি পেলাম। তারপরে তো খুবই ভেঙে পড়লাম কান্নাকাটি করে। তারপর আমাকে ছুটি দিল কর্নেল। ছুটি হওয়ার পরে তখন করাচি হয়ে, তখন তো ভারতের উপর দিয়ে আসা যেত না, তখন করাচি থেকে কলম্বো হয়ে ছুটিতে আসলেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, কেননা আপনি ওই সময় পাকিস্তান আর্মিতে ছিলেন। আপনি যুদ্ধে যোগদান করেননি, এই নিয়ে আপনার অনুভূতি কি? মুক্তিযুদ্ধে যোগদান করার সুযোগ ছিল না, কিন্তু পরবর্তীতে যদি আমি ডেসপারেট হইতাম আমি কিন্তু পারতাম। ইনিশিয়ালি আমার সুযোগ ছিল না, পরে আমি ডেসপারেট হলে আমি মুক্তিযুদ্ধে যেতে পারতাম, কিন্তু ডেসপারেট হই নাই। সেটা আমি মনে করি যে আমার জীবনে সবচেয়ে একটা বড় ব্যর্থতা, কারণ নিজের দেশের জন্য যুদ্ধ করার সুযোগ জীবনে আসে না। আমাদের প্রজন্মে, আমাদের যারা ছিলেন আমাদের সময় বয়সী, তাদের সেই সুযোগ ছিল। এখন ডিসপারেট হই নাই, সেটা যদি প্রশ্ন করি, ইউনিটে চাকরি করছি সোলজার হিসাবে, আর সেই সুতরাং সেখানে মানসিকভাবে জানতাম ওই বিক্ষিপ্ত খবর আসতো, এই যে রাজনৈতিক, যেহেতু রাজনৈতিক পলিটিক্যাল ফারসাইটেডনেস ছিল না, সেই ক্ষেত্রে যেহেতু জীবনটাই আমার মনে হয় যে জীবনটাকে সহজভাবে নিয়েছিলাম, জানি যে একটা পথ বাইরে আসবে, সুতরাং সেভাবেই যারা আমরা ছিলাম পাকিস্তানে আর্মিতে, সুতরাং সেভাবেই সময়টা মিস করলাম আর কি। এই যে আপনি বলছিলেন যে ডেসপারেট হননি, এটা দুঃখবোধ বা অপরাধবোধ আপনার মধ্যে কাজ করে? অবশ্যই, অবশ্যই। আমার তখন সুযোগ ছিল, আমি মুক্তিযুদ্ধে যোগদান করতে পারতাম, আমি ডেসপারেট হলে করতে পারতাম। আজকের যে মানসিকতা, বা ইভেন তারপরেও স্বাধীনতার পরে যেই মানসিকতা আমাদের বিল্ড হয়েছে, সেটা হলে তো অবশ্যই যোগদান করতাম। মাতৃভূমি তো আমার পূর্ব পাকিস্তান, নিশ্চয়ই আজকের বাংলাদেশ। সেখানে তো এই আমার মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধে যোগদান করা তো একটা ইট ইজ মাস্ট, নৈতিক দায়িত্ব। ইট ইজ একটা। আপনি 74 সালে যখন রিপ্যাট্রিয়েশন হচ্ছিল তখন ফিরে এলেন, তো তারপরে আপনি আর সেনাবাহিনীতে কন্টিনিউ করলেন না? হ্যাঁ, না, আসার পরে সাথে সাথে আমি যাইনি, আমি এটি চাকরি করতে চাই নাই। তারপরেও সময় লাগে, আমি এসেই আমি বলছি আমি চাকরি করব না। কেন এরকম ডিসিশন নিলেন? দেখুন, দুইটা কারণ ছিল। একটা ছিল আমি তো আর্টিলারিতে ছিলাম, তারপরে এসএসজি কমান্ডো বাহিনীতে ছিলাম। একজন কমান্ডো বাহিনী অফিসার হয়ে মাতৃভূমির জন্য খুব একটা করতে পারিনি, নিজের কাছে একটা অপরাধ বোধ একটা ছিল। তারপরে ভাবলাম যে আরো একটা ছিল যে আমরা যারা পাকিস্তান থেকে আসছি, এখানে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা 2 বছর সিনিয়রিটি পেয়েছে, তো সুতরাং আমার জুনিয়ররা সিনিয়র হয়ে গেল, তাদের অধীনে চাকরি করতে হবে। সবকিছু মিলিয়ে আর চাকরি করতে চাইনি। দর্শক, আমরা কথা বলছি বিকল্পধারার মহাসচিব জনাব আব্দুল মান্নানের সঙ্গে, যার মুক্তিযুদ্ধে যোগদান করা হয়নি। এক ধরনের ডেসপারেটনেস উনি তখন হয়তো দেখাননি, যার অপরাধ বোধ এখনো তাকে ভোগায়। ফিরে আসবো একটি বিরতির পর।